hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। অ্যান্ড সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি। সো গুড মর্নিং। তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমি এখানে পরোটাকে কাট করে নিচ্ছি। লোকে তো পরোটা ছেড়ে আমি আবার কাট করছি। তার কারণ হচ্ছে গরম পরোটা ছিঁড়তে গেলে হাতে প্রচণ্ড ভাপ লাগে, তাই জন্য আমি যতগুলো পরোটা থাকে ওই হটপটে থাকাকালীনই বাঁশ ধরে একটা ছুরি দিয়ে 4 পিস করে কেটে নিই। তার ফলে হাতে গরম ভাবটা কম লাগে। আর এখানে আমি ভাস্করের যে লাঞ্চটা নিয়ে যাবে টিফিন, সেটাই আমি লাঞ্চ বক্সটা গোছাচ্ছিলাম। তো এভাবে তোমরাও কাট করে নেবে, তাতে খুব ইজি হয় আর হাতে গরম ভাব একটুকু লাগে না। আমার তো খুব প্রবলেম আছে গরম ভাব লাগাটার, এতে আর টিফিনটা এভাবে কেটে কেটে দিলে খেতেও সুবিধা হয়। তো আমি লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। চলে এসেছি আর এখন আমি তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আমার ব্রেকফাস্ট দিয়ে। তো আজকে ব্রেকফাস্টে আছে পরোটা অ্যান্ড আলু কুমড়ো আর একটু অল্প বাদাম দিয়ে একটা তরকারি। তো এই ব্রেকফাস্টটা সকালে করা মানে এটা আমি ভাস্করকে টিফিনে দিয়ে দিয়েছি। ওকে টিফিনে দিয়ে দিই। ও যদিও ব্রেকফাস্ট করে না, ও হচ্ছে বাড়ি থেকে খাবার খেয়ে যায় ব্রেকফাস্ট, আর সেটা নিয়ে যায়, সেটা লাঞ্চে খায় অবশ্যই। এবার সকালে আমার মোটামুটি বলতে পারো 60% কাজ আমার হয়েই গেছে, কারণ এই সকালে ও বেরোয় বলে তাড়াহুড়ো করে আমার রান্নার অধিকাংশ কাজ, তারপরে এই টিফিন বলো অনেক টুকিটাকি কাজ হয়ে যায়। বাকি থেকে একটা মেইন কিছু আইটেম যেটা হয়তো লাঞ্চে করবো। ভিডিওটা স্টার্ট করেছি বলে এরকম চুলটাকে একটু অল্প করে একটু ছেড়ে বেঁধে রেখেছি। আর ফ্যানের তলায় যেহেতু বসে আছি, নাহলে আমি একটুকু এরকম চুল ছেড়ে রাখতে পারি না। সব সময় চুলগুলোকে উঠিয়ে মাথার উপর তুলে রেখে ক্লিপ দিয়ে চুলটা, আর সবসময় এই ক্লিপগুলো না মাথায় এঁটে রাখার ফলে এই সাইডটা যেহেতু আর কি এই ধারটা দিয়ে আমার মাথার যন্ত্রণা হয়ে যায়। সব সময় তো মাথায় ওই খামচা দিয়ে ব্যাটকে রেখে দিই। তো তার জন্য একটু চুলটা খুললে মাথায় একটু রিল্যাক্স থাকবে। টিপটা করে নিয়ে তারপরে তো আবার যাবোই চুল গুটিয়ে নিয়ে। তো দেখতে থাকো তোমরা ভিডিও। আজকে এই দুটো মাছ এনেছিল, একটা তো চিংড়ি মাছ আর এই সরু সরু মাছটা যে কী মাছ প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না। এবার মাছ যদি কী না বুঝি তো রান্না করব কী করে, তা সেটাকে ঝাল করব না ঝোল করব কী করে বুঝবো। তারপরে অনেক সার্চ করে দেখলাম যে এটা ট্যাংরা মাছ। যাই হোক, তো ট্যাংরা মাছটাকে যদিও লোকে পাতলা ঝোলই খায়, কিন্তু আমাদের তো পাতলা ঝোল কোনো কিছুরই খুব একটা পছন্দ করে না। তাই ভাবলাম পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করব। সেই জন্য অল্প করে একটু পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে নিলাম, পেস্ট করে নেব। এটা দিয়ে অল্প করে মাখা করব, কারণ ঝোল ও একদমই খেতে চাইবে না। বাঙালি রান্নাঘরে কিছু না কিছু তো জোগাড় চলতেই থাকে, আর সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে এটা হয়। আমি প্রায় দিনই কিছু না কিছু একটা গ্যাটিস তো দিয়েই থাকি রান্নার ক্ষেত্রে। সেটা হচ্ছে এই এদিক ওদিক টুকটাক করে আগের দিনের কিছু একটা থাকে সেটার সাথে ম্যানেজ করে দিয়ে। তো আজকেও সেরকম একটা জোগাড় তোমাদের দেখাবো। সেটা হচ্ছে ফার্স্টে দেখছো চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি, আর কত অল্প তেলে ভাজলাম দেখতেই পারলে, কারণ চিংড়ি মাছ ভাজার জন্য একদম তেল বেকার দেওয়ার প্রয়োজন নেই। তেল যত কম খাওয়া যায় ততই ভালো। আর এটা দেখছো সেটা হচ্ছে ওল আলুর ডালনা। আগের দিন করেছিলাম মঙ্গলবার দিয়ে নিরামিষের দিন। তো আজকে দেখলাম চিংড়ি মাছ এসছে, তো ওল আলুর মধ্যে চিংড়ি মাছ দিলে টেস্ট আরও বেড়ে যাবে। তো কিছুটা ওল আলু ছিল। আমার তো কোনো তরকারি একদিনে শেষ হয় না, যেহেতু আমরা অল্প মানুষ, তো কত অল্প অল্প করবো, সেজন্য তরকারি থেকেই যায়। তো যেটুকু ছিল তার মধ্যে খানিকটা চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে আবার একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। তো ওল আলুর টেস্টটাও আলাদা এক্সট্রা হয়ে যাবে। তো যদিও এটা আমিই খাবো, সেই জন্য আমার এটা জোগাড় মনে হলো। তো এই জোগাড়টা করে নিয়ে এবার তো মাছ রান্না করতে হবে। আর দেখো কীভাবে আমি তেলের মধ্যে মাছটা ছাড়লাম। এতদিন হয়ে গেল আমি রান্না করছি, তবে এই একটাই আমার ভয় এখনও কাটেনি, সেটা হচ্ছে তেলের মধ্যে মাছ ছাড়ার সময় আমার খুব ভয় লাগে। ওই পুটপুট করে যে ফোটে ওই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। তবে কিছু কিছু মাছ আছে তো প্রচণ্ড ফোটে, যেমন পাবদা মাছ। পাবদা মাছটা আমাদের ঘরে রান্নাও হয় আর করতেও হয় রান্না, কারণ ভাস্কর ভালো খায়, আর হচ্ছে ফোটেও তেমনি। তো খুব ভয়ে ভয়ে আমি রান্নাটা করি। তো দেখতে থাকো তোমরা।
বিয়ের আগে তো এইসব এত কিছু মাছ আমি কিছু চিনতামই না। তো রুই কাতলা চিংড়ি কিছু কিছু ইলিশ যে স্পেসিফিক মাছগুলো ওগুলোই চিনতাম। আর ভাস্কর তো এখনও কোনো মাছ চেনে না, ওকে বলে দিতে হয় যে এটার নাম কি ওটার নাম কি। তাই ও যখন খেতে বসে জিজ্ঞেস করে যে এটা কোন মাছ, আমি যখন ওকে বলে দিই তাই তখন আমার নিজের আগেকার দিনগুলোর কথা মনে পড়ে, যখন আমি কিছুই বুঝতাম না, মাকে জিজ্ঞেস করে এটা কী মাছ, তো মা বলে দিত। এখন সেটা আমি ওর সাথে করি, তো ব্যাপারটা আমি বুঝে পাই না অ্যাকচুয়ালি এখন আমি কোন স্টেজে এসেছি। একটা টাইম ছিল যখন আমি বুঝতাম না, মাকে বলে দিতাম, মা আমার টেস্টের খেয়াল রেখে সেইভাবে রান্না করতো। কিন্তু এখন আমি নিজের টেস্ট কী ভালোবাসি সেটা আমার খুব একটা খেয়ালই থাকে না। এখন আমি যেটা ভাস্কর ভালো খায় ঠিক সেই মতোই রান্না করি। যেমন ধরো এই ট্যাংরা মাছ, এটা কিন্তু লোকে পাতলা ঝোলই খায়, টাটকা মাছ তো আমার বাড়িতেও পাতলাই করে, তখন কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু ও যেহেতু পাতলা ঝোল পছন্দ করে না, তাই আমি মাখাই করলাম। তাও খুব একটা ভালো খাবে কিনা জানি না, কারণ ও এই ধরনের মাছগুলো তো ভালো খায় না। তো দেখা যাক কী হয়, তাই ভালো যাতে লাগে খায় সেই চেষ্টা মাথায় রেখে আর কি এরকম মাখা করে তো নিলাম। তো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে আর কি অল্প জল দিয়ে একটুখানি মাখা করে নিলাম, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এখন সময় এভাবেই বদলাচ্ছে, এখন ওর কথা মাথায় রাখছি, ভবিষ্যতে হয়তো অন্য কারোর কথা মাথায় রাখবো। তো মেয়েদের জীবন এভাবেই চলতে থাকে। আমার কথা আর কেউ মাথায় রাখবে না, যতদিন মার কাছে ছিলাম ততদিনই মা মাথায় রেখেছিল। এখন আমাকেই পুরো সংসারের কার কী ভালো লাগে না লাগে সেটা মাথায় রাখতে হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেল। তারপরে দেখো এবার ঘরের যে কত কাজ থাকে, শুধু রান্না করলে কি কাজ শেষ হয়ে যায়? ঘর পরিষ্কার করা আর বিছানা টান না থাকলে আমার খুব বিরক্ত লাগে। যতই আমি সকালে একবার গোছাই না কেন, ও যাওয়ার পর আবার একবার ফিনিশিং দিতেই হয়, কারণ ও যতক্ষণ থাকে বিছানার মধ্যে বসবে, এই করবে সে করবে, লাটঘাট করে দিয়ে চলেই যায়। তো এখানে ঘর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো, তারপরে কিছু জামা কাপড় থাকে সেগুলোকে ভাঁজ টাজ করি, এরকম কাজের শেষ হয় না। অনেকেই মনে করে এত কিছু করেও কিন্তু আমার একটার মধ্যে কাজ, সত্যি বলছি রোজ আমার একটার মধ্যে কাজ কি স্নান পুজো কমপ্লিট হয়ে যায়। এক একদিন সব হয়ে যায়, চাইলে আমি খেয়েও নিতে পারি, বাট লাঞ্চের টাইম হয়নি বলে আমি খাই না, যে আরেকটু দেরিতে খাবো। তো অনেকে মনে করে যে কিছুই কাজ থাকে না, শুধু তো হচ্ছে রান্না করা। বাট শুধু কি রান্না করা একটা সংসারের কাজ হয়? এই দেখো, এই যে পাখিটা দেখালাম, এই পাখিটা কেন দেখালাম তোমাদের স্পেসিফিক নিশ্চয়ই কারণ আছে, চলো তোমাদের বলে দিই। এই পাখিটা তো দেখতে সিম্পল, কিন্তু এটা এখানকার না, এটা অ্যাকচুয়ালি আমরা দিল্লি থেকে এনেছিলাম। যখন আমরা 2022-এ পাঞ্জাব, দিল্লি, আগ্রা এগুলো ঘুরতে গেছিলাম, তখন একদম দিল্লি ইন্ডিয়া গেটের বাইরেই একজন এই পাখিগুলো বিক্রি করছিল। তো খুব ভালো লেগেছিলো, ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওখানকার স্মৃতি, জানি এটা একটা বিশেষ কিছু না, নর্মাল হয়তো এখানেও পাওয়া যাবে, বাট এখানে এরকমই পাখি কিন্তু আমি কোথাও দেখিনি। তো ওখান থেকে নিয়ে এসেছিলাম বলে এটা স্পেশালি তোমাদের দেখালাম। দেখো আর ঘেমে চমে আমার কাজ করতে করতে কী অবস্থা, প্রচণ্ড গরম পড়ছে আর ঘামও হচ্ছে। যাই হোক, তো সেই সময়টা ব্লগ তো করতাম না, তখন এই চিন্তাভাবনাটা মাথায় আসেনি। বাট তখন যদি ব্লগ করতাম তাহলে খুব ভালো হতো, কারণ ওই ঘুরতে যাওয়ার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, যেগুলোর পিক কিছু আমার কাছে রয়ে গেছে, কিছু পিক আর কিছু ভিডিওই আছে, পুরো ব্লগ করলে পুরো ডিটেলসে দেখাতে পারতাম। আবার দেখো ঝাড় দেওয়ার পর আবার মোছাও হয়ে গেল দেখতে দেখতে। এই করতে করতে আমি সমস্ত কাজই কমপ্লিট করে ফেললাম। তো এখন স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে এসেছি, আমাকে দেখেই বুঝতে পারছি যে আমি স্নান করে উঠেছি। আবার এই চুল ন্যাপা পোছা এরকম চেহারাটা দেখে। যাই হোক, স্নান করে নয়, শুধু স্নান করে পুজো দিয়ে নিজের খাবারটা নিয়ে এলাম, এবার লাঞ্চ করব। তার মাঝে অনেক কাজ থাকে জানো তো, লাঞ্চ যেখানে দেখিয়েছিলাম তারপরে এই নয় যে ডাইরেক্ট স্নান করে নিলাম, তার মাঝে রেগুলার একটা নিয়ম করে যেটা কাজ থাকে সেটা হচ্ছে আমার মাকে ফোন কল করা। একটা নির্দিষ্ট টাইম আছে, মা যখন ফোন করবে তো আমাকে ফোন করবে, একবার ফোন করে ব্যস্ত থাকে, জানে যে হয়তো ধরলো না, ব্যস্ত আছে, তো কিছুক্ষণ ওয়েট করে যে আমি কল ব্যাক করবো। যদি আমি কিছুক্ষণের মধ্যে কল ব্যাক না করি, 10 মিনিট 15 মিনিট, এরপর আবার ফোন করবে, আবার করলো না, কী হলো, এরকম করে 2-3 বার দেখবে। তারপরে যদি দেখে যে আমি কল ব্যাক করিনি, সে ফোনটা ভাস্করের কাছে চলে যাবে, কী ব্যাপার ওকে ফোন করছি পাচ্ছি না, তো খুব টেনশনে থাকে। সেই জন্য আমি একটা নির্দিষ্ট টাইম বার করে আগে হাতের কাছে সেরে নিই মোটামুটি। তারপরে যদি দেখে একবার কল করেছে 5-10 মিনিট হয়ে গেছে, তারপর আমি মার সাথে কথা বলে নিই। তাদের খোঁজ খবর নিতে গিয়ে না যে একটা খারাপ নিউজ শুনলাম, সেটাতে মনটা খুব খারাপ হয়ে গেল। তো তোমরা সবাই জানো যে এই গভর্নমেন্ট থেকে একটা উদ্যোগ নিয়েছে না, যে জায়গায় জায়গায় দোকান, রাস্তার ধারে দোকানগুলো ভেঙে দিচ্ছে। তো এই জিনিসটা কৃষ্ণনগরে তো অনেক দিন আগেই হয়ে গেছে, সব ভেঙে দিয়েছে রাস্তার ধারে দোকানগুলো, বলছে যে গভর্নমেন্টের জায়গায় নাকি দোকান হয়েছে। বাট আমি একটা কথা বলি, এত বছর ধরে এগুলো চলছিল, আমি মানছি গভর্নমেন্টের জায়গায় করা উচিত না, বাট তাদের তো রুজি রোজগার, এটা তাদের তো ভেঙে দিল, তাদের কী ব্যবস্থা হবে কোনো চিন্তাভাবনা না করে, এটা ঠিক
ভালো লাগছে না। তো আমাদের ওখানে বাঁশবেড়িয়াতেও ওই জিনিসটা হচ্ছে, সবাইকে ওয়ার্নিং দিয়ে গেছে, তো শুনে খুব খারাপ লাগলো। তো সব জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়েই চলছে ব্যাপারটা, তাতে প্রচুর মানুষ প্রবলেমের মধ্যে পড়েছে। তো খুব একটা খারাপ সিচুয়েশান এসছে, এটা শুনে না খারাপ হয়ে গেল। কোথায় দোকান দেবে? এক জায়গা থেকে শিফট করে যে অন্য জায়গায় দোকান দেবে, এটাও তো পসিবল না। সব জায়গাতেই তো এরকম ভেঙে দিচ্ছে, সবই তো বলবে গভর্নমেন্টের জায়গা, ফুটের ওপর দোকান দেওয়া যাবে না। তো এবার তারা কী করবে? আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে গেলে স্থায়ী দোকান মানে রেজিস্টার্ড দোকানের থেকে এরকম ফুটের ওপর দোকানের সংখ্যা বোধহয় বেশি। আর এরকমভাবে না জানি মানে কত পেট চলছে, কত ফ্যামিলি ডিপেন্ডেড, কী করে কী হবে জানি না। এটার যে কী হাল বেরোবে আমি সেটাও বুঝতে পারছি না। আর মানুষ কি এভাবেই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে মেনে নেবে? আমি তো সেটাও বুঝতে পারছি না। দেখা যাক কী হয়। এরকম একটা সিচুয়েশান এসছে, একটার পর একটা কিছু না কিছু সিচুয়েশান কিন্তু আমাদের সাথে লেগেই রয়েছে একটার পর একটা। তোমাদের সবার কী মতামত? কারোর কিছু মতামত থাকলে কমেন্ট করবে যে তোমরা এটা নিয়ে কী ভাবছো, এটা কী ব্যাপারটা, কী হচ্ছে, কেন হচ্ছে, ঠিকঠাক কী ব্যাপারটা। যাই হোক, অনেক কথা বলে নিলাম। আমি এখন লাঞ্চ করার আগে ওকে একবার কল করবো, দেন লাঞ্চটা করবো। দেখিয়ে দিয়েছিলাম এই যে এই ওল যেটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগবে খেতে। আর এই ট্যাংরা মাছটা না খেলে তো শেষ হবে না, তো অল্প করে নিয়েছি, কিন্তু এটার থেকে আমার এটা খাওয়ার প্রতি বেশি ইন্টারেস্ট রয়েছে। তরকারিগুলো ভালো লাগে, ওলের সাথে চিংড়ি মাছ আর গাটি সাথে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চলো তাহলে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে নিই, এখন টিভি দেখতে দেখতে বা ফোন স্ক্রল করতে করতে একটু ঘুমোনোর পালা। এটা আমি না, বোধহয় সবাই করে। আর আজকে যা চকচকে রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ, এই জানলা থেকে খুব সুন্দর রোদ আসে। গরমকালে তাই আমি পর্দাটা দিয়ে দিলাম, কারণ ঘুমোবো। গরমকালে ঠিক যতটা ডিস্টার্ব করে না, শীতকালে ততটাই আরাম দেয়, এত সুন্দর রোদ আসে। বাট ঘুমোনোর পালা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে। একেই বলে ওয়েদার। এই ছিল ঝাঁচকচকে রোদ, 1-2 ঘন্টার মধ্যে সব চেঞ্জ। কী যে খেল দেখাচ্ছে কদিন ধরে এই ওয়েদারটা। তো ঘুমিয়ে হঠাৎ দেখলাম বিশাল জয়টা বিদ্যুৎ চমকে উঠলে, ধরপড় করে উঠে দেখলাম চারিপাশ অন্ধকার। তো লাফ পেনে চলে গেলাম ছাদে, কারণ জামাকাপড় মেলা ছিল। তো জামাকাপড়গুলো তুলে দেখি ছাদ পুরো অন্ধকার, তাই একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিলাম। আর এই দেখো, অনেক দিন পর আমার এই অ্যালামন্ডা গাছে অনেক ফুল দিচ্ছে। মাঝে বেশ মরে গেছিলো, কিন্তু না, একে বাঁচিয়ে তোলা হয়েছে, আবার বেঁচে উঠেছে, আর যথেষ্ট ভালো ফুল দিচ্ছে, অনেক কুড়িও রয়েছে। কি সুন্দর দেখো ওয়েদারটা হয়ে গেছে। একটুখানি দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম, তারপরে যদি না, বেশ জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এবং বৃষ্টিও চলে এসেছে দেখতে দেখতে। তো জানলা পাল্লাগুলো সব বন্ধ করতে হবে, তাই তাড়াতাড়ি চলে এলাম। দেখো, এই জানলা দিয়েই তোমাদের একটু আগে দেখালাম যে খটখটে রোদ আসছে ঘুমোতে যাওয়ার আগে। আর এখন কেমন মেঘলা হয়ে গেছে, এখানে অন্ধকার হয়ে গেছে। পর্দা দিয়ে দিলে ঘর পুরো অন্ধকার, দেখো কিচ্ছু দেখা যাবে না। ওয়েদার হয়ে গেছে, এখন আর ঘুম আসবে না, এরকম জানলা খুলে রেখে দেবে। এখন হাওয়া বাতাস আসবে, ওয়েদারটা এনজয় করবে। গুড ইভিনিং। তো এখন দুপুরবেলা ঘুম দিয়ে ওঠার পর সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যা দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সন্ধ্যার টিফিন একদিকেও সিঙ্গারা এনেছে আজকে, তাই অফিস থেকে আসবার সময় নিয়ে। এই সন্ধ্যাবেলাটাই আমরা দুজন একসাথে বসে চা খাই অ্যান্ড টিভি দেখি। আর রাত্রেবেলা বা ছুটির দিন যখন একসাথে বসে খাই, তখন হচ্ছে আমাদের ফোনে ঠাকুমার ঝুলি চালিয়ে দেখি, যেটা লোককে বললে লোকে হাসবে। যাই হোক, এটাই সত্যি। তো আমরা এখন চা খেতে খেতে গল্প করছি। তোমরাও এইভাবেই সময় কাটাও? আমি তো খুব একটা সময় পাই না, এই কিছু সময় আছে একসাথে কাটাই, বাকি আদার্স টাইম আমি সারাদিন একাই থাকি, চুপচাপ থাকি। তার জন্যই তোমাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করা।
দুপুরবেলা অল্প কটা চিংড়ি মাছ নিয়ে দেখলে তোমরা, আমি ওই ওলের তরকারিটাই দিয়েছিলাম, বাকি চিংড়ি মাছটার কথা কিন্তু বলা হয়নি। এটা আমি রাতের জন্য রেখে দিয়েছিলাম, যে রাত্রিবেলা গরম গরম একটু ভাপা করব টিফিন কোটোর মধ্যে জলের মধ্যে দিয়ে। তো শুধু শুধু সকালে করে ঠান্ডা করে লাভ নেই, রাত্রিবেলা ডাইরেক্ট গরম করে খেয়ে নেবো, যেহেতু চিংড়ি মাছটা রাতেই খাবো। সেজন্য এখানে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে টিফিন কোটোর মধ্যে চিংড়ি মাছ, নুন আর হলুদ দিয়ে কাঁচা তেল, একটা কাঁচা লঙ্কা চিড়ে গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট মতো ফুটলো। তারপরে ঢাকাটা খুলে দেখলাম একদম পারফেক্ট হয়ে গেছে। ব্যাস একদম 10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে গেল এই রান্নাটা। আজকের দিকটা আমার খুব ভালো গেছে। এভাবেই ভালো মন্দ খাওয়া, রান্না, ঘর পরিষ্কার, কাজবাজ। আর ঘর পরিষ্কার ভালোভাবে থাকলে মনও ভালো থাকে, ভালো টাইম স্পেন্ড করা, তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে পারছি, তো এটাই অনেক। এই দেখো কি সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। তো তোমরা সবাই জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট তো করেই দিও। তো সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো।